স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 9 বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেস পেল 21 পদক, রাষ্ট্রীয় সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী। ইন্টারনেটের পরিবর্তে তরুণদের বই পড়ার আগ্রহ বাড়বে, আশা প্রধানমন্ত্রীর। বইমেলা উদ্বোধন। পরমাণু ইস্যুতে তৃতীয় দফার বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরান, অংশ নিয়েছেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। এবার বিস্তারিত। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করেন তিনি। দেশের 9 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এবছর 21 পদক দেওয়া হয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা, অর্থনীতি সহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেওয়া হয় 21 পদক। গত 5 ফেব্রুয়ারি 21 পদক 2026-এর জন্য মনোনীতদের নাম ঘোষণা করে সংস্কৃতি মন্ত্রণালয়। 21 পদকের জন্য মনোনীত বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার জয়ী এবং তাদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলচ্চিত্রে ফরিদ আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, নৃত্যে অর্থী আহমেদ, পালা গানে ইসলাম উদ্দিন পালাকার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ এবার 21 পদক পেয়েছেন। সঙ্গীতে মরণোত্তর 21 পদক পেয়েছেন আয়ুব বাচ্চু। তার পক্ষ থেকে পদক নেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। এবছর 21 পদক পেয়েছে ব্যান্ড দল ওয়ারফেজ। দলটির প্রধান মনিরুল আলম পদক গ্রহণ করেন। এছাড়া সাংবাদিকতায় 21 পদক পেয়েছেন শফিক রেহমান এবং শিক্ষায় পেয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার। পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আলোকিত সমাজ গড়তে জ্ঞানী মানুষের বিকল্প নেই। রাজনীতিবিদগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি জ্ঞানী গুণীজন দিক নির্দেশনার ভূমিকা পালন করে থাকেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতী মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। শিক্ষা, গবেষণা, শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে সরকার সকল দায়িত্ব পালন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। জ্ঞানী গুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রযুক্তির কারণে বই পাঠে তরুণ প্রজন্মের যে অনাগ্রহ তা দূর করার উপায় বের করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বাংলা একাডেমিতে অমর 21 বইমেলা উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। বইমেলা চলবে 15 মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকলেও ছুটির দিন বইমেলা খুলবে বেলা 11টায়। বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে এবারের অমর 21 বইমেলা। বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান মেলা উদ্বোধন করেন। পরে সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। উদ্বোধনকালে 21 বইমেলাকে কিভাবে আন্তর্জাতিক রূপ দেয়া যায় সে বিষয়ে ভাবতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সরকার প্রধান। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরের জন্য কাজ শুরুর কথাও জানিয়েছেন তিনি। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। প্রতি বছর মেলার পরিসর বাড়লেও বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা সেই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে। জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। তিনি জানান, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে একটি গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে। বইমেলা নিয়ে সরকারের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়।
অমর একুশে বইমেলা চলবে 15 মার্চ পর্যন্ত। এ সময় ছুটির দিন ছাড়া প্রতিদিনই দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেন। বৈঠকে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের ফলে 1,550 কোটি টাকা মওকুফের আওতাভুক্ত হবে। এতে প্রায় 12 লাখ কৃষক লাভবান হবেন। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। উৎসবের আবহে এখন কেনাকাটায় মত্ত রাজধানীবাসী, বিশেষ করে শৌখিন ক্রেতাদের পদচারণায় সরগরম নগরীর বসুন্ধরা সিটি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাহারি সব পোশাকের পসরা নিয়ে অপেক্ষায় বিক্রেতারা। এ অবস্থায় ক্রেতার উপস্থিতি জানান দিচ্ছে ঈদ ঘনিয়ে এসেছে। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে উৎসবে মাতোয়ারা রাজধানীবাসী। প্রায় সবখানেই কেনাকাটার ভিড় শুরু হয়ে গেছে। বিশেষ করে শৌখিন ক্রেতাদের প্রথম পছন্দ বসুন্ধরা সিটি। চিরচেনা ভিড় আর উৎসবের আমেজ মহলের প্রতিটি ফ্লোরে। এবারের ঈদে তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে বাহারি ডিজাইনের সালোয়ার কামিজ এবং ফিউশনধর্মী পোশাক। দেশি ব্র্যান্ডের পাশাপাশি বিদেশি নজরকাড়া কালেকশনে ঠাসা দোকানগুলো। পুরুষদের পছন্দের শীর্ষে লিলেন ও সুতির আরামদায়ক পাঞ্জাবি। শিশুদের পোশাকের দোকানেও ভিড় চোখে পড়ার মতো। রকমারি সব শাড়িও বিক্রি হচ্ছে সমান তালে। রাজনৈতিক অস্থিরতা ছিল, এবার একটু পরিবেশ শান্ত আছে, তাই কেনাকাটাটা একটু আগেই হচ্ছে। দাম তুলনামূলক মনে হচ্ছে একটু বেশি, বাট দোকানদাররা যদি একটু কনসিডার করে দেন আমরা আমাদের পছন্দের জিনিসগুলো নিতে পারবো। লেজা জুতা ঘড়ি কিনবো এবারে দিবে। সুন্দর সুন্দর জিনিস এসেছে, নতুন নতুন জিনিস এসেছে, কিন্তু কিনতে যাচ্ছি যখন তখন একটু ডিফিকাল্টিস হচ্ছে। কারণ আমরা যারা মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস আছি তারা আসলে একটা বাজেট নিয়ে আসি। পোশাকের পাশাপাশি বিক্রি হচ্ছে কসমেটিক্স এবং জুয়েলারি। কেনাকাটার ফাঁকে খাবারের দোকানগুলোতেও ভিড় করছেন অনেকে। বেচাকেনা তো হচ্ছে, এবার দেখা যাচ্ছে যে খারাপ না, মোটামুটি হচ্ছে। ইফতারির সময় ভিড় হয়। আমাদের কালেকশনও প্রতিদিনই আসতেছে, নতুন নতুন প্রোডাক্ট আসতেছে। আশা করি সামনে আরো কাস্টমার আসবে। এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আগামী দিনও ইনশাল্লাহ আশা করতেছি ভালো হবে। কালার ম্যাচিং এর জন্য আপনার এই জুয়েলারিটা ফলো হয়। সো আমাদের আসলে ইমিটেশন যাবে হয়তো 14 থেকে 15 রমজানের পরে একটু ভরপুর হবে। প্রায় সব শ্রেণীর মানুষের পদচারণায় মুখরিত বসুন্ধরা সিটি। কেনাকাটার এই ব্যস্ততা জানান দিচ্ছে ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের বড় একটি অংশ প্রিয়জনের জন্য নতুন পোশাক। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। নরসিংদীর মাধবদী উপজেলায় 15 বছর বয়সী এক কিশোরীকে তার সৎ বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবার বলছে 15 দিন আগে ওই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ খবর জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। মৃত 15 বছর বয়সী কিশোরী মাধবদীর বিলপাড় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। মেয়েটির স্বজনদের অভিযোগ, গত 15 দিন আগে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মহিষাসুরা ইউনিয়ন পরিষদের সদস্য আহমদের নেতৃত্বে মীমাংসা করা হয়। বুধবার বিকালে মেয়েকে খালার বাড়িতে রাখতে যাচ্ছিলেন তার বাবা। পথে বড়ইতলা এলাকায় নুরার নেতৃত্বে 5 জন মিলে তার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর আজ বৃহস্পতিবার তার লাশ পাওয়া গেল। বরিশালে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে আদালত বর্জন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সকাল থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন তারা। এ সময় আইনজীবী ভবন তালাবদ্ধ সহ ওকালতনামা বিক্রিও বন্ধ রাখা হয়। এমন কর্মসূচিতে দুর্ভোগে পড়েন বিচারপ্রার্থীরা। আন্দোলনকারীরা জানান, মামলা প্রত্যাহার ও সভাপতির মুক্তি না দেয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর আগে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসের জামিন মঞ্জুরকে কেন্দ্র করে আদালত বর্জন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় এজলাসে হট্টগোল বাধে।
বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত নওগাঁ, প্রতি বছর এই এলাকায় গড়ে উঠছে নতুন আম বাগান। ধান চাষের পাশাপাশি আম চাষেও বিপ্লব ঘটছে নওগাঁতে। বাগানে এখন দেখা মিলছে সোনা রঙের আমের মুকুল, যার গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এঁটেল মাটি হওয়ায় নওগাঁয় আমের স্বাদ বেশি। এতে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে নওগাঁর আমের চাহিদা বেড়েছে। বর্তমানে সবুজ পাতার ফাঁকে দেখা মিলেছে আমের মুকুল, আর মুকুলের যত্ন নিতে ব্যস্ত আম চাষিরা। আম্রপালি হাইব্রিড যে আমগুলো, সেগুলো বিঘায় 15 থেকে 20 মণ হারে হয় এবং এগুলোর দামও আমরা অনেক বেশি পাই। এখানে পাইকারি কোনো বাজার নেই, আমরা উচিত মূল্যটা পাই না। বাজার আমরা আমাদের কাছ থেকে 25 টাকা 30 টাকা কেজি তারা কিনে নিয়ে যায় 100 টাকা কেজি আম বিক্রি করে। এখানে হিমাগার থাকতো বা আম সংরক্ষণের কোনো যদি ব্যবস্থা থাকতো, তাহলে আমরা যে কৃষকগণ আম সংরক্ষণ করে পরবর্তীতে আমরা বেশি দামে বিক্রি করতে পারতাম। নওগাঁর 11টি উপজেলা ঠাঠা বরেন্দ্রভূমি হিসেবে পরিচিত। এই অঞ্চলে পানির স্তর মাটির অনেক নিচে হওয়ায় বছরের বেশিরভাগ সময় জমি পতিত থাকে। বর্ষা মৌসুমে এ অঞ্চলে অধিকাংশ জমিতে শুধুমাত্র আমন ধান চাষ হয়। তবে ধানের চেয়ে আম চাষে লাভ বেশি হওয়ায় বাণিজ্যিক আম বাগানের সংখ্যা দিন দিন বাড়ছে। 20 মণ বিঘা বা 15 মণ বিঘার উপর ধান পায় না, এতে লাভ খুব কম হয়। এখানকার আম মিষ্টি হওয়ার কারণে, সুস্বাদু হওয়ার কারণে সারা বাংলাদেশে সাপ্লাই হচ্ছে। সরকারের কাছে দাবি আমাদের এখানে যেন আম গবেষণা কেন্দ্র করা হয়। আম উৎপাদনে আশপাশের জেলার শীর্ষে রয়েছে নওগাঁ। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আম চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা এই কর্মকর্তার। নওগাঁ জেলায় এবছর প্রায় 30,300 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় আম বোঝা যাচ্ছে যে আবার ফলন খুব ভালো হবে। তিনি জানান, চলতি মৌসুমে বাণিজ্যিকভাবে আমের বাগান বৃদ্ধি পেয়েছে 250 হেক্টর জমিতে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই পরমাণু ইস্যুতে তৃতীয় দফায় বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় মধ্যস্থতাকারী ওমানের দূতাবাসে আলোচনা শুরু করেন দুই দেশের কর্মকর্তারা। এর আগে পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানের সরাসরি সামরিক অভিযানের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার প্রস্তুতি ও তেহরানের উপর চাপ তৈরি করতে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উপস্থিতিও বাড়িয়েছে ওয়াশিংটন। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, কূটনৈতিক সমাধান খুঁজে পেতে চায় তেহরান, তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে তা প্রতিহত করা হবে। গুরুত্বপূর্ণ এই আলোচনা শুরুর ঠিক আগ মুহূর্তেই ইরানের 30 জনের বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 9 বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেস পেল 21 পদক, রাষ্ট্রীয় সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী। ইন্টারনেটের পরিবর্তে তরুণদের বই পড়ার আগ্রহ বাড়বে, আশা প্রধানমন্ত্রীর। বইমেলা উদ্বোধন। পরমাণু ইস্যুতে তৃতীয় দফার বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরান, অংশ নিয়েছেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।